বন্ধুরা, খুব ইন্টারেস্টিং দুটি খবর। প্রথমত, কেন এনসিপি বিএনপিকে ছেড়ে জামাত ইসলামের জোটে আসলো। এনসিপির কিন্তু বিএনপিতে যাওয়ার কথা ছিল, একেবারে সব কিছু কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছিল। তারা বিএনপিতে যাবে, বিএনপির সাথে তারা ঘুরু করা শুরু করেছিল, যার কারণে কিন্তু জামাতকে তারা বিভিন্ন গালমন্দ করা শুরু করেছিল। জামাতকে স্বাধীনতা বিরোধী, রাজাকার ইত্যাদি কথা বলছিল না, মনে আছে না আপনাদের? নাহিদ ইসলাম থেকে শুরু করে প্রত্যেকেই একের পর এক, তাসনিম, যারা সামান্তা, শারমিন, প্রত্যেকেই কিন্তু জামাতের বিপক্ষে খুব কঠোরভাবে গালমন্দ করছিল। সেই এনসিপি হঠাৎ করে কেন জামাতে চলে আসলো, এটা আপনাদের জানার ইচ্ছা করে না? হ্যাঁ, এইটা একটা বিষয় বলবো, খুব ইন্টারেস্টিং। আর দ্বিতীয় যে বিষয়টি বলবো, জামাত ইসলাম মাহফুজ আলমের উপরে এমন একটা মার দিয়েছে মাহফুজকে, মাহফুজ কিয়ামত পর্যন্ত মনে রাখবে। সে যখন ক্ষমতায় ছিল তখন ভেবেছিল যে কি নাকি হনুরে, কাউকে কোনো পাত্তা দিত না, কাউকে থোড়াই কেয়ার করতো না। জামাত ইসলামকে তো মৌদুদিবাদ বলতে বলতে মুখে ফেলা তুলে ফেলতো, এবং এমন কোনো কথা নাই, গালমন্দ নাই যা মাহফুজ তার ওই পদে থেকে জামাতকে বলে নাই, যেটা তার কিন্তু ওই পদে থাকা অবস্থায় তার মুখে শোভা পেত না বা পাওয়ার কথা ছিল না, তার বলার কথা ছিল না, কিন্তু সে সেগুলো বলেছে। তো এই মাহফুজের উপরেও জামাত ইসলাম একটা প্রতিশোধ কিন্তু নিয়ে নিয়েছে ইতিমধ্যেই। আমি দুটি বিষয়েই আপনাদেরকে একটু ছোট করে বলি। প্রথমে আমরা চলেন কোনটা বলি, মাহফুজেরটাই আগে বলি, তারপরে ওইটা বলি কেন এনসিপি এখানে আসলো। মাহফুজ, আপনারা জানেন যে সে কিন্তু নির্বাচন করতে পারছে না। আগামী নির্বাচনে সে এনসিপির হয়ে নির্বাচন করতে পারছে না। সে জামাতের সাথে, এনসিপি যেহেতু জামাতে যখন চলে আসলো, তখন স্বাভাবিকভাবে মাহফুজ এবং আসিফ মাহমুদ এই দুইজন কিন্তু স্বাভাবিকভাবেই আসার কথা এবং তাদেরকে নমিনেশন দেবার কথা। জামাত এনসিপিকে 30টি আসন দিতে চেয়েছে। এনসিপি আবার এখানে একটু বেশি চালাকি করতে যাচ্ছে। তারা বলছে, যেহেতু তারা 50টি আসন চেয়েছিল, এখন তারা বলছে যে না, 50টি, জামাত যখন 30টি দিতে রাজি হয়েছে তখন বলছে ঠিক আছে, তাহলে 30টি দেন, আর 10টা বা 20টা আসনে আমরা জামাতের প্রার্থীর বিপরীতে প্রার্থী দিব, সেখানে তারা জামাতের প্রার্থীর বিপক্ষেই তারা নির্বাচন করবে। জামাত ইসলাম এটিকে নাকচ করে দিয়েছে যে না, এটি সম্ভব নয়। তাহলে আর জোট থেকে কি লাভ? সেখানে যদি এনসিপি প্রার্থী দেয় জামাতের প্রার্থীর বিপরীতে, তাহলে তো জামাতের যে প্রার্থীরা বসে যাচ্ছে, হাসি মুখে মেনে নিচ্ছে জোটের অন্যান্য সঙ্গীদের, তো তারাও তো তখন দাঁড়িয়ে যাবে। এটা তো তখন আর না করা যাবে না। সুতরাং এটা করলে জোট থাকবে না, এটা করা যাবে না। জামাত ইসলাম এটা নাকচ করে দিয়েছে। তো এনসিপির এই দাবি তোলাই উচিত হয়নি। এটি শিশু সুলভ একটি কথা, এটি রাজনৈতিক প্রজ্ঞাপূর্ণ কোনো কথা নয়। এটা কখনো হওয়ার কথা, এটা হয় না। যাই হোক, তো মাহফুজ এবং আসিফের ব্যাপারে জামাতের কথা যে ওইটা তো হবেই না, বরং আসিফ এবং মাহফুজ যদি এনসিপিতে আসে তাহলে এদের সাথে আমরা জোট করবো না, এদেরকে আমরা নিব না। কেন নিব না? আসিফের কি দোষ? আসিফের দোষ হচ্ছে, আসিফ, তার বিরুদ্ধে ইতিমধ্যেই যথেষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে, দুর্নীতির যথেষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে, এবং তার কর্মকাণ্ডে ইতিপূর্বে আপনারা সবাই জানেন, আমি ওই বিষয়ে ডিটেলসে যাচ্ছি না, কিন্তু জামাত ইসলাম তাকে পরিষ্কার বলে দিয়েছে যে তার ওই অন্যায় অপকর্মের দায়ভার জোটের ঘাড়ে এসে পড়বে যখন সে জোটভুক্ত হবে, জোটের প্রার্থী হবে। সুতরাং এই দায় এই জোট নিবে না, জামাত ইসলাম তো নিবেই না। তাহলে আসিফের নির্বাচন, সে কিন্তু যদিও ঢাকা 10 থেকে মনোনয়ন ফর্ম কিনেছে, বিএনপিতে যাওয়ার চিন্তা ভাবনা কিন্তু করেছিল, যে বললাম যে এনসিপি কে নিয়েই সে বিএনপিতে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল, কিন্তু যখন আর সেটি হয়নি, এনসিপি চলে আসছে বিএনপির একটা বক্তব্যের কারণে, একটা আচরণের কারণে, তারপরে আসিফের এখন আর নির্বাচন ফর্ম তুলেছে সে, কিন্তু সেখানে সে নির্বাচন করতে পারবে কিনা, এনসিপির একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে দেওয়া হয়েছে। পরে সিদ্ধান্ত হয়েছে যে আসিফ নির্বাচন করবে না। আর মাহফুজের ব্যাপারে বলা হয়েছে যে মাহফুজকে তো জোটে নেওয়াই যাবে না, কারণ মাহফুজ ইতিপূর্বে জামাতকে মৌদুদিবাদ বলে যেভাবে অপপ্রচার চালিয়েছে, জামাতকে যে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে, এটি ইসলাম মনা যে লোকগুলো আছে তাদের ভিতরে চরমভাবে এটি সংক্রমিত হয়েছে। সুতরাং মাহফুজকে যদি এই জোটে নেওয়া হয় তাহলে দলীয় নেতাকর্মীদের বিরাগ ভাজনের মুখে পড়বে জামাত ইসলাম। সুতরাং একজন ব্যক্তির জন্য জামাত ইসলাম তার দলীয় নেতাকর্মীদের মনে এত বড় কষ্ট দিতে পারবে না। একে বলে মায়ের, এমন মায়ের যে মায়ের কোনো শব্দ নাই। মাহফুজকে ছাড়াই এনসিপি জামাতের সাথে জোটভুক্ত হতে রাজি হয়েছে, অর্থাৎ মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুজনই আউট। মনে পড়ে আসিফ মাহমুদ যেভাবে আউট করেছিলেন আপনার ছবি থেকে সাদিক কায়েমকে, এটাকেই বলে রাজনীতির খেলা। আর মাহফুজ, মনে পড়ে আপনার, আপনি উপদেষ্টা থাকা অবস্থায় জামাতকে
কিভাবে গালিগালাজ করেছেন জামাতের নেতাকর্মীরা, আপনার দ্বারা কতটা মনোকষ্ট পেয়েছেন, কতটা কষ্ট পেয়েছেন একবার ভাবুন তো, ভাবতে পারেন? এরপরে এনসিপি কেন জামাতের জোটে আসলো বিএনপি ছেড়ে, চলেন আমরা সেই বিষয়ে একটু শুনি। এনসিপি বিএনপি ছেড়ে জামাতের জোটভুক্ত হবার অন্যতম কারণ হচ্ছে তারা তারেক রহমানের দিকে তাকাইছিল, অধীর আগ্রহে তাকাইছিল যে তারেক রহমান এসে দেখি কি বাণী দেয়। তারেক রহমান এসে যখন 300 ফিটে তিনি যে বক্তব্যটা দিলেন, তার এই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষক যারা এবং রাষ্ট্রবিজ্ঞানী যারা, তারা বলছে যে না, এটি জনগণের ভিতরে, মানুষের ভিতরে তো কোনো প্রভাব বিস্তার করতে পারেই নাই, মানুষ তার বক্তব্যের দ্বারা কোন রকম উদ্বুদ্ধ হয় নাই, আশার আলো দেখতে পায় নাই, বরং উল্টো এনসিপি তারেক রহমানের বক্তব্যের ভিতরের একটা ফাঁক তারা ধরতে পেরেছে। সেটা হচ্ছে তারেক রহমান কিন্তু তার পুরো বক্তব্যে যতটুকু সময় বক্তব্য দিয়েছেন, কোথায়ও তিনি শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলেন নাই, বরং স্বৈরাচার বলেছেন। শেখ হাসিনাকে কিভাবে বিচার করবেন এই কথা কোথায়ও বলেন নাই, তিনি শুধু গুম খুনের কথা বলেছেন, কিন্তু গুম খুনের বিচার কে করেছে, কারা করেছে, বিচার কিভাবে হবে, এই কথাগুলো, এই রূপরেখা তিনি দেন নাই। উল্টা তিনি এমন একটি শব্দ উচ্চারণ করেছেন, দেখেন শব্দের কি মারপ্যাচ, এমন একটি শব্দ তিনি উচ্চারণ করেছেন, বলেছেন আমরা মানুষের নিরাপত্তা বিধান করতে চাই। এই যে নিরাপত্তা, এই নিরাপত্তা শব্দটার ব্যাখ্যা যদি আপনারা একটু জানতে চান, তাহলে নিরাপত্তা বলতে কি? প্রত্যেককে নিরাপত্তা দেয়া, অর্থাৎ আওয়ামী লীগের যে অপকর্ম করেছে আওয়ামী লীগ এবং তার দোসরেরা, তাদের নিরাপত্তা দেয়া, দায় মুক্তি দেয়া। নিরাপত্তা মানে কাউরে কিছু বলা যাবে না, কারো বিচার করা যাবে না, যে যা করেছে সবাইকে খালাস করে দিলাম, আমি মানুষের নিরাপত্তা বিধান করলাম। সেনাবাহিনীর ভিতরে যে গুটি কয়েক, পুরো সেনাবাহিনী না কিন্তু, বুঝবেন ভালো করে, সেনাবাহিনী কিন্তু আমাদের গর্বের সম্পদ, এইটাকে কোনো মতো অবস্থায় বিতর্কিত হতে দেওয়া যাবে না। এই সেনাবাহিনীর ভিতরে গুটি কয়েক যে কালপ্রিট ছিল, এই কালপ্রিটদের বিচার করতে হবে। তো তার সে রূপরেখাও নেই, তিনি তাদেরও নিরাপত্তা দিবেন, আওয়ামী লীগকে নিরাপত্তা দিবেন, আওয়ামী লীগের এ দেশীয় যত দোসর আছে তাদেরও নিরাপত্তা দিবেন, আবার ভারতকেও নিরাপত্তার সাথে তাদের সমস্ত কাজকর্ম এখানে করতে দিবেন। এটা হচ্ছে নিরাপত্তার অর্থ। তো এটা তো আমরা না বুঝলেও এই তরুণ ছেলেপেলে যারা রাজনীতিতে আসছে, এতটুকু তারা বুঝতে পেরেছে। তাদের রাজনৈতিক পুরা পারঙ্গমতা না আসলেও, ম্যাচিউরিটি না আসলেও, এতটুকু তারা বুঝতে পেরেছে, এতটুকু বোঝার মতো ম্যাচিউরিটি তাদের এসেছে যে তারেক রহমান এখানে কি বোঝাতে চাইলো। এখান থেকেই মূলত এনসিপি হতাশ হয়েছে যে তাহলে আমরা জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে যে আকাঙ্ক্ষা নিয়ে তারেক রহমান সেখান থেকে সরে এসেছে, তার বক্তব্যের ভিতরে এটার কোনো কিছু নাই। এমনকি সংস্কারের ব্যাপারেও তারেক রহমানের ওই পুরো বক্তব্যে কোনো কথা নেই, শুনছেন আপনারা? সংস্কারের ব্যাপারেও কিন্তু কোনো দিক নির্দেশনা নেই, তিনি সংস্কারও করবেন না। তিনি শুধু একটি নির্বাচন চান এবং সেই নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হবেন এবং প্রধানমন্ত্রী হয়ে সবাইকে তিনি নিরাপত্তা দান করবেন, ওইভাবে নিরাপত্তা। তার এই বক্তব্য শুনে এনসিপি মূলত ক্ষুব্ধ হয়ে, হতাশ হয়ে, তখন তারা দেখলো যে জামাত ছাড়া আর কোনো পথ নেই, যেহেতু জামাত ইসলাম সমস্ত বিষয়গুলোই রাষ্ট্রে যা যা দরকার সবগুলোতেই তারা অ্যাড্রেস করেছে। এবং তখন তাদের মনে পড়লো এনসিপির আক্তার যে কথাটি বললো সাংবাদিক সম্মেলনে, যে যেহেতু আমরা সংস্কার কমিশনে জামাতের সাথে যে আলাপ আলোচনাগুলো হয়েছে দেখেছি আমরা, যে তাদের চিন্তা চেতনা অলমোস্ট 2-1টা বাদে সবই জামাতের সাথে আমাদের মিলে যায়, যার কারণে আমরা এই জোটে আসার সিদ্ধান্ত নিয়েছি। বুঝতে পেরেছেন তো মায়ের কোথা থেকে কোথায়? তার মানে তারা তাকিয়েছিল তারেক রহমানের দিকে। যখন তারেক রহমানের কাছে তারা হতাশ হয়েছে, তখন কিন্তু তারা এইখানে এসে এবং বক্তব্যের ভিতরে কিন্তু সেটি পরিষ্কার করে বলে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন জামাতের রাজনীতি কোন দিক দিয়ে, কোন পথ দিয়ে, কাকে কিভাবে মায়ের দিচ্ছে, গোপন মায়ের, যে মায়ের শুধু অস্তিত্ব আছে, কোনো শব্দ নাই।